বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সাম্য প্রবন্ধ থেকে কয়েকটি প্রশ্নের উত্তর করে দেওয়া হলো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন প্রশ্নের উত্তরগুলি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা বাংলা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট করছেন তাদের সেকেন্ড ইয়ারে পেপার 5-এর বিষয় প্রবন্ধ সাহিত্য ও শৈলী বিজ্ঞান। এই বিষয়ের পর্যায় 1-এর একক 1-এ রয়েছে সাম্য প্রবন্ধটি। সাম্য প্রবন্ধটি থেকে যে প্রশ্নের উত্তরগুলি আজকে করে দেওয়া হয়েছে তা অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেনে নিন কোন প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হলো আজকের ভিডিওতে। প্রথম প্রশ্ন, বাংলার সারস্বত সমাজে সাম্যচিন্তার পথিকৃৎ কে? 2 নম্বর প্রশ্ন, গোভিন্দা সামান্তা গ্রন্থ কে লিখেছিলেন? 3 নম্বর, প্রপার্টি ইজ থেফট কে লিখেছিলেন? 4 নম্বর, মনুষ্যে মনুষ্যে ভ্রাতৃ সম্বন্ধ কে বলেছিলেন? 5 নম্বর, লি কন্ট্রাট সোশ্যাল কার লেখা? 6 নম্বর, বঙ্কিমচন্দ্রের মতে শ্রমোপজীবীদের অবনতির কারণ কি কি? 7 নম্বর, পত্নী বিযুক্ত পতি এবং পতি বিযুক্ত পত্নী কিসের অধিকারী? প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে আপনার পাঠ্য বিষয়ের ভিডিওগুলি আপলোড হলে আপনি সহজেই পেয়ে যান। এবার শুরু করছি যে প্রশ্নগুলি করে দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, বাংলার সারস্বত সমাজে সাম্যচিন্তার পথিকৃৎ কে ছিলেন? উত্তর, তৎকালীন বাংলার সামাজিক পরিমণ্ডলই ছিল সাম্যচিন্তায় পরিপূর্ণ। এ বিষয়ে পথিকৃৎ গিয়ে এসেছিলেন ডিরোজিও এবং ডিরোজিওর শিষ্যরাই। নীলকর সাহেবদের তীব্র নিন্দা করে সরকারি চাকরিতে ভারতীয় বিনিয়োগের দাবি তুলে সরকারের বিচার পদ্ধতির সমালোচনা করে সাম্যভিত্তিক মানবতা বোধের প্রতিই তারা তর্জনী নির্দেশ করেছিলেন। পরের প্রশ্ন, গোভিন্দা সামন্তা গ্রন্থ কে লিখেছিলেন? উত্তর, লালবিহারী দে। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন, তাহলে প্রশ্নের উত্তরগুলি আপনি যথাযথ জানতে পারবেন এবং প্রশ্নের উত্তরগুলি বুঝতে আপনার সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন, প্রপার্টি ইজ থেফট কে বলেছিলেন? উত্তর, প্রুধো তার হোয়াট ইজ প্রপার্টি, যা 1840 সালে প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থের প্রপার্টি ইজ থেফট এই চাঞ্চল্যকর স্লোগানটি করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, মনুষ্যে মনুষ্যে ভ্রাতৃ সম্বন্ধ কে বলেছিলেন? উত্তর, যীশুখ্রিস্ট। পরের প্রশ্ন, লি কন্ট্রাট সোশ্যাল কার লেখা? উত্তর, রুশোর লেখা। বঙ্কিমচন্দ্রের মতে শ্রমোপজীবীদের অবনতির কারণ কি কি? উত্তর, বঙ্কিমচন্দ্র তার সাম্য প্রবন্ধের 4র্থ পরিচ্ছেদে শ্রমোপজীবীদের কথা উল্লেখ করেছেন। এই শ্রমোপজীবী সম্প্রদায় সমাজের সকল স্তরের মানুষের জন্য খাদ্য উৎপাদন করে। উৎপন্ন খাদ্যের বিনিময়ে যে ধন লাভ হয় তা 2 ভাগে বিভক্ত হয়। 1 ভাগ পায় শ্রমোপজীবী আর 1 ভাগ পায় বুদ্ধোপজীবী। প্রথম ভাগ মজুরির বেতন, দ্বিতীয় ভাগ ব্যবসায়ের মুনাফা। শ্রমোপজীবীরা বেতন ছাড়া মুনাফার কোনো অংশ পায় না। শ্রমোপজীবীরা সংখ্যায় যতই হোক না কেন, উৎপন্ন ধনের যে অংশটি বেতন সেটাই তাদের মধ্যে ভাগ হয়। মুনাফার থেকে 1 পয়সাও তারা পায় না। স্বাভাবিকভাবেই তাদের জীবন ধারণের ক্ষেত্রে দুর্দশা দেখা দেয়। যদি শ্রমোপজীবীদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের বেতনের পরিমাণ বৃদ্ধি পেত, তবে তাদের গ্রাসাচ্ছাদনের কষ্ট দূর হতো। বঙ্কিমচন্দ্র শ্রমোপজীবীদের দুর্দশার কথা যেমন বলেছেন, তেমনি সেই দুর্দশার কারণগুলিও প্রবন্ধে সূত্রাকারে নির্দেশ করেছেন। যে কারণগুলির কথা প্রবন্ধে
উল্লেখ করেছেন সেই কারণগুলিকেই এখানে পয়েন্টের আকারে লিখে দেওয়া হয়েছে। প্রথমত, শ্রমোপজীবীদের অনিষ্টের প্রধান কারণ লোকসংখ্যা বৃদ্ধি। যে পরিমাণে লোকসংখ্যা বৃদ্ধি হয়, যদি সেই পরিমাণে দেশের ধন বৃদ্ধি পায়, তবে শ্রমোপজীবীদের কোনো অনিষ্ট নেই বলেই প্রাবন্ধিক মনে করেন। কিন্তু দেশের ধন বৃদ্ধি হলেও শ্রমোপজীবীদের সংখ্যার তুলনায় তাদের বেতন বৃদ্ধি হয়নি, ফলে তাদের অবনতি হয়। দ্বিতীয়ত, বিবাহ প্রবৃত্তি ভারতীয় শ্রমোপজীবীদের দুর্দশার অন্যতম কারণ। যদি সকলেই বিয়ে করে তবে প্রজা বৃদ্ধির সীমা থাকে না, কিন্তু যদি কিছু লোক অবিবাহিত থাকে তবে প্রজা বৃদ্ধি লাঘব হয়। যে দেশে জীবনের স্বচ্ছন্দতায় লোকেরা অভ্যস্ত, যেখানে জীবিকা নির্বাহের সামগ্রী প্রচুর পরিমাণে আবশ্যক এবং তা কষ্টে আহরণ করতে হয়, প্রাবন্ধিকের মতে সেখানকার লোকের বিয়ের ইচ্ছা দমন করা উচিত। পরিবার প্রতিপালনের উপায় না থাকলে বিয়ে করা উচিত নয়। তৃতীয়ত, শ্রমোপজীবীদের অবনতির অপর কারণ হল ভারতবর্ষের প্রকৃতি। এদেশের তাপের কারণে অনেক সময় ধরে একভাবে পরিশ্রম করা অসহ্য। সেই কারণে মানুষের মধ্যে পরিশ্রমের অনিচ্ছা দেখা যায়, ফলে তারা হয়ে পড়ে অলস ও অনুৎসাহী। অভ্যাসগত আলস্য এবং অনুৎসাহেরই নামান্তর সন্তুষ্টি। অতএব ভারতীয় প্রজার একবার দুর্দশা হলে সেই দশাতেই তারা সন্তুষ্ট রইল। উদ্যমের অভাবে তাদের আর উন্নতি হলো না। চতুর্থত, দারিদ্র্য, মূর্খতা ও দাসত্ব শ্রমোপজীবীদের অবনতির কারণ। শ্রমের বিনিময়ে যে স্বল্প পরিমাণ বেতন তারা পায়, তা তাদের দারিদ্রতা দূর করতে পারে না। আবার বেতনের পরিমাণ কম হওয়ায় অধিক অর্থ উপার্জনের জন্য তাদের বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু এই অধিক পরিশ্রম তাদের অবকাশকে ধ্বংস করে। আবার অবকাশের অভাবে বিদ্যালোচনার অভাব ঘটে। অতএব ফল মূর্খতা। বিদ্যার অভাব ঘটলে মানুষের জ্ঞানের অভাব লক্ষ্য করা যায়। জ্ঞানহীন মানুষ সমাজের বুদ্ধোপজীবীদের অত্যাচারে দাসে পরিণত হয়, ফলে দেখা দেয় সামাজিক বৈষম্য। এই বৈষম্যই ভারতীয় প্রজা তথা শ্রমোপজীবীদের অবনতিকে ত্বরান্বিত করেছে। ভিডিওর শেষ প্রশ্নের উত্তর: পত্নী বিযুক্ত পতি এবং পতি বিযুক্ত পত্নী কিসের অধিকারী? সাম্য প্রবন্ধের পঞ্চম পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্ত্রী ও পুরুষের বৈষম্য আলোচনা প্রসঙ্গে পত্নী বিযুক্ত পতি এবং পতি বিযুক্ত পত্নীর উল্লেখ করেছেন। আমাদের দেশের রীতি অনুযায়ী পুরুষের স্ত্রী বিয়োগ হলে সে পুনরায় বিয়ে করার অধিকারী, কিন্তু স্ত্রীগণ বিধবা হলে সে আর বিয়ে করতে পারে না, বরং সর্বসুখ জলাঞ্জলি দিয়ে তাকে চিরকাল ব্রহ্মচর্যানুষ্ঠানে বাধ্য থাকতে হয়। প্রাবন্ধিক স্ত্রী পুরুষের এই বৈষম্যে একমত নন। তার মতে বিধবাগণের ইচ্ছামতো বিয়েতে অধিকার থাকা ভালো। যদি কোনো বিধবা পতির লোকান্তরের পরে পুনরায় বিয়েতে ইচ্ছুক হন, তবে তিনি অবশ্য তার অধিকারিণী। বঙ্কিম মনে করেন, যদি পুরুষ পত্নী বিয়োগের পর পুনরায় দ্বার পরিগ্রহের অধিকারী হয়, তবে সাম্যনীতির ফলে স্ত্রী পতি বিয়োগের পর ইচ্ছা করলে পুনরায় পতি গ্রহণের অধিকারিণী। সুতরাং পত্নী বিযুক্ত পতি এবং পতি বিযুক্ত পত্নী ইচ্ছা করলে পুনঃ পরিণয়ের উভয়েই অধিকারী বটে। অতএব বিধবা বিবাহের অধিকারিণী। 6 এবং 7 নম্বরের প্রশ্নের উত্তর থেকেই আপনারা ধারণা করতে পারছেন যে প্রবন্ধটির নামকরণ সাম্য কেন রাখা হয়েছে, বা সাম্য নামকরণটি প্রবন্ধটির ক্ষেত্রে কতটা সার্থক। এই প্রবন্ধের পরবর্তী আলোচনা এবং প্রশ্ন উত্তরের জন্য চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।